নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসের 18 নম্বর পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু হচ্ছে আজকের উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা পর্ব 18। বিয়ের পালকি বহন দুদিনের আমোদ, কোনো কোনো বিয়েতে 3 দিনও লাগে। সে খুব দূর পথ হলে গায়ে হলুদের দিনই বর রওনা হয়। কনে বাড়িতে হয় নান্দিমুখ, নইলে রওনা বিয়ের দিন। বিয়ের দিবসে বর নিয়ে কনের বাড়িতে সন্ধে নাগাদ পৌঁছে খাওয়া দাওয়া আমোদ। তারপরের দিন বর নিয়ে বউ নিয়ে আবার সজনে নাগাদ বরের বাড়ি ফেরত বসত। তারপরেতে বিদেই, ঘরে ফেরে কাহারেরা 1 রাত্রি প্রহর পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে দুপুর রাত্রিও হয়ে যায়। গা গতরে ব্যথা একটু আধটু হয় বই কি, তবু প্রচুর মদের নেশায় হই হই করে ফেরে। বিয়েতে 2 দিন মদ খাই বটে, কিন্তু বেশি খাওয়া বারণ। পালকি কাঁধে পা ঠিক রেখে যেতে হবে, পরস্পরের পায়ে পায়ে পা ফেলে যেতে হবে। এর পায়ে ওর পায়ে ঠক্কর খেলে পালকি নড়বে, পা টললে পালকি টলবে। বর কনের মাথায় ঠক্কর লাগবে পালকির কাঠে, সে একটা খেনত। তারপরেতে রাস্তা আলপথ, খানা মেটে পথ চলতে হয়। বেশি নেশা করলে চলবে কেনে? তাই ফেরত গোষ্ঠর পর পেট ভরে মদ খেয়ে টলতে উল্টে বাড়ি ফেরে কাহারেরা। পাওনা গন্ডা ভাগ মদের দোকানে হয়। ঢুকবার আগেই যে যার বুঝে নেয়, নয়তো মাতব্বরের কাছে জমা থাকে। বাড়ি ফিরে পরের দিন নেশা ছুটলে আপন আপন ভাগ নিয়ে আসে। বনোয়ারির দলের নিয়ম পরের দিন বুঝে নেওয়া। রতন, প্রহ্লাদ প্রভৃতিরা বলে, মানুষ বুঝে কথা কই, দেবতা বুঝে নুই মাথা, অর্থাৎ মাথা নোয়াই। বনোয়ারির কাছে টাকা থাকা আর লক্ষ্মীর হাড়িতে সিঁদুর মাখিয়ে তুলে রাখার কোনো তফাৎ নাই। বনোয়ারি বলে, পরের কালারুদ্দের কণ্ঠের বিষ, নিজের লোকের জিনিস ফেলে দেবার উপায় নাই, রেখে শাস্তি নাই। পেটে দিলে ইহকাল তো পরকাল পর্যন্ত জ্বালিয়ে খাক করে দেবে। পাওনা গন্ডা মন্দ হলো না। 16 কাহারে 2 খানা পালকি, পালকি পিছু 16 টাকা, অর্থাৎ প্রত্যেককে 2 টাকা হিসেবে বিদায়। 16 জনে 16 খানা গামছা। কনের বাড়িতে বিদায় বকশিস 5 টাকা, অর্থাৎ পালকি পিছু 2.5 টাকা। মদের ইনাম 2 খানা পালকিতে 2 গোলা, অর্থাৎ 2 জালা মদের মূল্য। পরমের দলও বেশ পেয়েছে, রায় বেশে গিয়েছিল 6 জন। বকশিস বিদায় নিয়ে পেয়েছে 12 টাকা। এছাড়া 1 গোলা মদ। মদের দিক দিয়ে পরমেরা বেশি পেয়েছে, তাতে বনোয়ারি কাউকে আপত্তি করতে দেয় নাই। ছি, ওসব হলো ছোট নজরের কাণ্ড। পরমের খেলা দেখিয়েছে ভালো। হ্যাঁ, লাঠিতে পরম ওস্তাদ বটে, যাকে বলে 1 খানা খেল দেখিয়ে দিয়েছে। 5-5টা সাকরের লাঠি নিয়ে ঘিরলে পরম 5টাকেই হটিয়ে লাফ মেরে বেরিয়ে এলো। 2 জনের মাথা ফেটেছে, একজনের আঙুল এমন ঘেঁচেছে যে ভুগবে ছোকরা কয়েকদিন। দুপক্ষের কর্তারা ধরেছিলেন বনোয়ারিকে, ধরতে হবে লাঠি পরমের সঙ্গে। পরমই বলেছে লাঠি খেলা দেখবেন তো বনোয়ারিকে বলেন, 1 হাত খেলে সুখ পায়, আপনারাও দেখি সুখ পান। বনোয়ারি হাত জোর করেছে। লাঠি খেলা সে দেখিয়েছে, কিন্তু একা একা। রতন প্রহ্লাদের সঙ্গে 2 হাত খেলেছে, কিন্তু পরমের সঙ্গে খেলে নাই। কাজ কি? পাড়ার রেশারেশি চিরকাল। তাছাড়া পরম ডাকাত, দাঙ্গাবাজ, ওকে বিশ্বাস করে না বনোয়ারি। আর কালো শুষি আছে মাঝখানে। মনে পড়ছে 8 পৌরে পাড়ায় ঘেটু গানের কথা। পরমের হাসিটাও ভালো লাগে নাই। যাক,
বাবার কৃপায় বিয়ে শাদির কাজ হৈ হৈ করে ভালোই ভালোই মিটে গেল। আমোদও হলো খুব, অনেকদিন এমন আমোদ হয় নাই। পালকিতে পালকিতে জব্বর পালা হয়েছে। যাবার সময় খুব জমে নাই। দুখানা পালকির একখানাতে ছিল বর, একখানাতে ছিল গুরু ঠাকুর। জমেছিল আসবার সময়। এক পালকিতে বর, এক পালকিতে কনে, দুই পালকিতে পাল্লা, কে আগে যাবে। এ পাল্লার আমোদ হাঁসুলিবাগের উপকথার সেই প্রথমকালের আমাদের কথা মনে করিয়ে দেয়। যে কালে তারা ছিল কুঠির দরবারের গোলাম, যে কালে দেশে দেশে বড় বড় বাড়িতে ছিল মতির ঝালুর দেওয়া কিংখাবে মোড়া পালকি। পালকির ট্র্যাটে থাকত রূপোর মগর মুখ, কি বাঘের মুখ, কি সিংহের মুখ। কর্তাগিন্নির পালকি কাঁধে নিয়ে পাল্লা চলত। হাঁসুলিবাগের চাকরান ভোগী কাহারদের গায়ে তেজ জাগত, পায়ে দৌড় জাগত, শোয়ারি পিঠে ঘোড়ার মতো। সাহেব মেমকে কর্তাগিন্নিকে কাঁধে নিয়ে পাল্লা দিয়ে তালে তালে প্লো হি শব্দে হক মেরে চারিদিকে সোর জাগিয়ে ছুটত তারা। সেকাল চলে গিয়েছে। এখন ভাঙা পালকির আমল। কাহারদেরও আর চাকরান নাই, দেশে আর সেসব পালকিও নাই। সে আমলের সেসব পালকি চড়িয়ে কর্তাগিন্নিও নাই। এ কর্তার চেহারা পাকিয়ারায় মন ওজন, তেমনি চেহারা গিন্নির। দুজনের তো কম নয়। তার উপর গিন্নির গায়ে গয়না, সেও কোনো না কোনো আধমন ওজন হবে। পালকি কাঁধে উঠল তো মনে হলো কাঁধ কেটে বসে গেল। এক একজন আবার এর চেয়েও জবরদস্ত হতেন। তাকে নিয়ে পালকি তুললে মাথা ঝনঝন করে উঠত, বুকের কলিজায় চাপ পড়ত। রসিক বেহারারা নানা বলির মধ্যে মাঝে মধ্যে বলতো, বাবু বড় ভারী। লোকে আজও বেহারার বলির ওই লাইনটাই বলে থাকে। তারা রসিকতা করে বলে, মেরোরা বলে, শালা বড় ভারী, হরি হরি রাধাকৃষ্ণ। তাই পারে বলতে কাহারেরা। এই বিয়েতে অনেক কাল পরে দুখানা পালকিতে পাল্লা চলেছে। সচরাচর এক পালকিতেই বরকনে আসে আজকাল, তাই পাল্লার সুযোগ মেলে না। মিত্র মহাশয়রা দুখানা পালকি করেছিলেন। 8 ক্রোশ পথ মাতিয়ে পথের ধুলো উড়িয়ে চলে এসেছে। 4 জনে কাঁধ দিয়ে চলেছে এক এক পালকিতে। বাকি 4 জন ছুটে এসেছে সঙ্গে। সে প্রায় চৌঘুড়ির মতো জোরে এসেছে। বর যাবে আগে কি কনে যাবে আগে? কর্তা আগে না গিন্নি আগে? নকি আগে না নারায়ণ আগে? প্লো হিপ্লো হিপ্লো প্লো হিপ্লো হি। বনোয়ারির পালকিতে বনোয়ারি আছে, আর আছে সেই পাগল কাহার। পালকির আগের ডান্ডায় প্রথমেই আছে পাগল। সে হাঁসুলিবাগের কাহার পাড়ার আদ্যিকালের গান গাইতে গাইতে এসেছে। গান গাইতে পাগলের জুড়ি কেউ নাই। পাগল গিয়েছে সরাসরি ভালো পথে। পিছনওয়ালারা হেঁকেছে প্লোহি। জোর পায়ে চলিব প্লোহি প্লোহি, আরও জোর কদমে প্লোহি প্লোহি প্লোহি। পাগল হাসতে হাসতে সুর করে এবার বলে, বরেরও পালকি প্লোহি প্লোহি, পড়িল পেছনে প্লোহি প্লোহি। আগে চলে লক্ষ্মী প্লোহি প্লোহি, পিছে এলো নারায়ণ। বরের পালকির সামনে আছে রতন। সেও হাঁকলে, জোরে ভাই প্লোহি প্লোহি। কনের পালকিতে কনে বরের দিকে চেয়ে মুচকি হাসছে। বড় হাসছে পালকিতে বসে, এ কথা তারা জানে। হঠাৎ বনোয়ারি জোরে হাঁকে, বেহারা সাবধান, প্লোহি প্লোহি। আলপথে নামিলাম। পায়ে 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 পায়ে, অর্থাৎ পা যেন ডাইনে বায়ে না পড়ে। একটি পায়ের দাগে আরেকটি পা, অন্যজনের পায়ের ছাপের উপর আরেকজনের পায়ের ছাপ ফেলে সাবধানে এসো বেহেরারা। এইসব জায়গায় বনোয়ারি নিজে সুর ধরে। পাগলকে বিশ্বাস করতে পারে না। সে যেরকম আলাভোলা লোক, হয়তো গানের ঝুঁকে পথের কথা না বলে বরকনের কথাই বলে যাবে। পেছনে বেহারারা পড়বে বিপদে। বনোয়ারি হাঁকলে, ফেলে ফেলে সাবধানে এসো রে বেহারারা। ডাইনে বিকি বউ হুস করে প্লোহি প্লোহি। সামনে উঠিতে আলকাটা নালা ভাই,
প্লোহি প্লোহি, পিছে টান পড়িছে, পিছন হতে প্লোহির বদল শব্দ হলো কাঁধ কাঁধ। থামল পালকি। একজন পালকি ছাড়বে, একজন কাঁধ বদলাবে, অর্থাৎ ডান কাঁধ থেকে বাঁ কাঁধ নেবে। দেখতে দেখতে ডান পাশ দিয়ে বরের পালকি নিয়ে রতন হাঁকছে, হুঁকতে চলে গেল হুম হুম শব্দে। শুনে বল বলে জোরে ছুটছে, হে ইয়ো হুঁশিয়ার প্লোহি, পাশ করো পালকি প্লোহি, কর্তার হুকুমত প্লোহি, গিন্নির পালকি পিছনে পড়িল প্লোহি প্লোহি প্লোহি। পার হয় চলে গেল ওরা। বনোয়ারি পাগল আবার ছুটল, বরের পালকি এগিয়ে গেল, চল চল, জোর কদমে আবার চলল কনের পালকি। কদমে কদমে বেহারা চল রে, পাগল আবার সুর হাঁক ধরে কর্তা আগে গেল। প্লোহি প্লোহি ছুটে গেল বেহারা, ওই ধর পালকি, জোরসে জোরসে, আগে যাবে লক্ষ্মী, তবে তো লক্ষ্মীর মুখে হাসি ফুটবে, লক্ষ্মীর কাছে হেরে লড়াইও হাসবে। প্লোহি প্লোহি। বর এবং কনে যে পরস্পরের দিকে চেয়ে হাসছে এ ওরা ঠিক বুঝতে পেরেছে। পালকি ডান্ডা বেয়ে সে হাসি এসে ওদের পরশ দিয়ে যায় যে। অনেক কাল পর এবার ভারী আমোদ গিয়েছে। পান সুপারি ছিঁড়ে, মুরগি, লুচি, মিষ্টি প্রচুর বেঁধে নিয়ে ফিরল কাহারেরা। মিত্রকর্তা বনোয়ারি এবং পরমের পিঠ চাপড়ালে, বাহবা, খুব খুশি হয়েছে। পরমেরা ঘাগরা, বডিচ, পায়ের নুপুর, কানের মাকড়ি খুলে ফেললে, পুটলি বেঁধে মাথায় নিয়ে রওনা হলো। বনোয়ারিকে ডাকলে আয়। হাসলে বনোয়ারি, বললে চল, মাতাল শালায় আসর পাত গিয়ে আমরা যাচ্ছি, আমাদের কর্ম এখনো বাকি আছে। পরম ব্যঙ্গ ভরে বললে, বটে বটে। ঘোড়া দিকে গাড়ি তুলে দিতে হবে আস্তা বলে, কাহারদের অশ্বগোত্র, তাই ঠাট্টা করলে। বনোয়ারিকে এখন পালকি দুখানি নিয়ে পৌঁছে দিতে হবে চন্দনপুরে বড়বাবুদের বাড়ি। পালকি দুখানা তাদের, মিত্রেরা চেয়ে নিয়ে এসেছিল বিয়ের জন্যে। পালকি দুখানির জন্য দুটি বড় মাছ বাবুদের সম্মানে দিতে হবে। বিয়ে শাদিতে পালকি নিলে মাছ দিতে হয়, জ্ঞানগঙ্গা নিয়ে যাবার জন্য পালকি নিলে সিধে দিতে হয় ঘি ময়দার সিধে। এগুলি বহন করে নিয়ে যায় কাহারেরাই। এই কাজ সেরে তবে বনোয়ারিদের ছুটি। তবে এই কাজটা ছেলে ছোকরাদের, তারাই বরাবর করে। খালি পালকি দুই কাহারে বয়ে নিয়ে যায় এক কাহার নেয় মাছ। কোনো কোনো ক্ষেত্রে এই দুজন একজনই হাত বুলিয়ে নেয় মাছটা। সাধারণ গেরস্তে মাছ দেয় 200 নব্য, বড় জোর 250 ওজনের। এর বেশি ওজনে দিতে পাবে কোথায় তারা? যার থাকে সেও নজরের জন্য দিতে পারে না। মিত্র মহাশয় মানিল দুটি মাছ দিয়েছেন 10 ওজনের। বড়বাবুদের বাড়ি যাবে, ছোট কি দেওয়া যায়? বনোয়ারি ঠিক ওই জন্যই ছেলে ছোকরাকে ভাতটা না দিয়ে নিজেই যাবে। বড়বাবু রাজলক্ষ্মীর আশ্রিত, তাকে দর্শন হবে, প্রণাম হবে। বাবু মাছ দেখে খুশি হবেন, বলবেন, তুই কে বলতো তুই? বনোয়ারি বলবে, আগে হুজুর, আমি বনোয়ারি, আপনার চাকর, পেজা হয়েছি নতুন, সাহেবডাঙ্গায় জমি নিয়েছি। এছাড়া আরও একটু কারণ আছে। সুবালা এক ফাঁকে এসে বলে, গিয়েছে বেনু কাকা, বর বলেছে তোমাকে দেখা করতে। দেখা না করে যেও না যেন, লুকিয়ে বললে আমাকে। কোণে হাসছিল। বনোয়ারি, পাগল, রতন, প্রহ্লাদ পরস্পরের দিকে চেয়ে মুচকি হেসেছে। পাল্লা দিয়ে পালকি নিয়ে আসার জন্যে বর কনে দুজনেই খুব খুশি হয়ে গিয়েছেন। আপনে গোপনে রাঙা হাতের বকশিস আসবে, সেটা আর পরমকে সে জানাতে চায় না। ওরা মনে মনে হিংসে করবে, হয়তো ওরাও গিয়ে বরের কাছে দাবি করবে, কথাটা লোক জানাজানি হবে। বরকনে 1000 হলেও ছেলে মানুষ, বিয়ে ব্যাপারে 10-এর কাছে আশীর্বাদী 2-10 টাকা পেয়েছে ওরা, তা থেকেই দেবেন। দেশ শুধু লোককে দুহাতে বিলোতে পাবেন কোথায়? পরমকে দিলে বাজনাদাররা আসবে, বাজনাদারের পেছনে রোশনাইদাররা আসবে, তার পেছনে এই ও সে কতজন আসবে, তার ঠিক আছে? ওই যে সুবালা হাতছানি দিয়ে ডাকছে খিড়কির দোরে। নসুবালার কাপড়খানা একেবারে অঙে অঙে অজনসে হয়ে গিয়েছে, খুব রং মেখেছে নসু, গলা ভেঙে গিয়েছে, গান গিয়েছে দিনরাত, হাতে 2 হাত ভরের কাচের রেশমি চুড়ি পড়েছে। বনোয়ারি পাগল এগিয়ে গেল,
পাগল মুচকি এসে বলল, তাহলে গায়ে ফিরে আমার সাঙাটাও হয়ে যাক বেনু ভাই, কোণে তো তৈরি। নসুবালা গালে হাত দিয়ে উঠল, মর, মুখ পোড়া, ভদ্রলোকের ঘর মান না, নির্লজ্জ, গলায় দড়ি দে গো। পাগল হঠাৎ চোখ বড় বড় করে বললেও, বাবা যাব কোথা, কোণের নাকি ঝিকমিক করে, এ তো পেতল লয়, ওটি তো দেখিলাই যখন এলি সেদিনে। গা দুলিয়ে পরম পলুকে নসু এবার বললে, আদায় করেছি হে, আদায় করেছি কোণের কাছে, সোনার স্বামী গিয়েই এই এত, নাক বিচার 5 ঘন্টা, নাকের ফুল মাকড়ি 8-10টা, কাপড় 1 মোট, কোণে নাক ছাবিটা দিলে, গিনিছা পাছা পেরে শাড়ি দেবে, বরকে বলেছে দাদাবাবু কাহার বলে আমি ননদ পেটারি পাবো নাকি, তা হবে না, সে ছাড়বো না আমি, হ্যাঁ নতুন ডুরে কাপড়। হঠাৎ লজ্জায় মুখে কাপড় দিয়ে সে সরে দাঁড়ালো। বর মহাশয় বেরিয়ে এসেছেন। বর 5 টাকায় একখানি নোট বনোয়ারির হাতে দিয়ে বললেন, কনের পালকির বেহারার 3 টাকা নিও, আমার বেহারাতে 2 টাকা। বনোয়ারি খুশি হয়েছিল, কিন্তু নসুবালা বলে উঠল, হেই মারে 3 টাকা, 3 দোষমন না দাদাবাবু, শুভ কাজে দোষমন করতে নেয়, আর 1 টাকা দাও তুমি। বর হেসে বলেছেন, তোকে নিয়ে হয়েছে বিপদ বলেও কিন্তু 1 টাকা না দিলেও পারলেন না। বনোয়ারি বললে, জয় জয়কার হোক বাবু মশাই। পাগল বললে, একটি পাওনা রইল কিন্তু। বর বললেন, কি কি বলো? খোকাবাবু হলে আমরা কিন্তু বৌদিদি আর খোকনকে বহন করে আনব, বায়না আমাদের হয়ে রইল। বর লজ্জা পেয়ে হাসলেন। নসু হাতে তালি দিয়ে নেচে উঠল, তাই গুনাগুন, তাই গুনাগুন। মাতালশালায় এসে বসলো বনোয়ারি। জমে উঠেছে মাতালশালা। বসে গিয়েছে দলে দলে মাতালেরা। জেলেরা এক জায়গায়, সাঁওতালেরা এক জায়গায়, ডোমদের দল বসেছে আম গাছের তলায়, হাড়িরা বসেছে ওপাশে, চননপুরের বাউরিরা বসেছে আলাদা, বাগদিরা ওখানে বসে মদ খায় না, বাড়ি নিয়ে গিয়ে পাড়ায় বসে খায়। পরম দলবল নিয়ে বসেছে ডোমেদের দলের কাছাকাছি। বনোয়ারি আশা করেছিল আজ অন্তত একসঙ্গে বিয়ের কার্য সেরে ফেরার পথে সকলে একসঙ্গেই বসবে। ক্ষুণ্ণ হলো সে। বললে, পরম কোথা গিয়ে বসলো? গোপী বললে, যাক বাপু, যার যেথা মন সেটাই বৃন্দাবন, বেশ বসেছে ওখানে। বনোয়ারির সঙ্গে সঙ্গে বুঝে নিলে পথে কিছু ঘটেছে। পরমকে তো সে জানে। হেসে বললে সে। বসে বললে, কি হলো? লাই করেছে বুঝি পাওনা নিয়ে, অর্থাৎ ঝগড়া। পাওলা নিয়ে লাই হলে বুঝতাম মনের ছাল, জাত নিয়ে গত্য নিয়ে লাই। জাত নিয়ে গত্য নিয়ে? বনোয়ারি কপালে শিরা ফুলে উঠল। পাগল বললে, ছাড়ন দাও, লাও ঢালো ঢালো। ছাড়ান কিসের? তোর ঘেন্নাপিতে সব গিয়েছে পাগল, তুই খেপেছিস কেন? জাত নিয়ে ঝগড়া কিসের? যে বড় সে বড়, যে ছোট সে ছোট, ভগবান যা করে পাঠলেছেন তাতে কার কি হাত? আসল জাত নিজের নিজের আচরণে, কাম কম্মে। বনোয়ারি বুঝে গেল এইটি ওর গুণ। ঠিক ঠিক, এ তো ঠিক বলেছিস। ব্যাস লাও ঢাল। ছোট বললে ছোট হয় না, খুঁড়িয়ে দাঁড়ালে বড় হয় না, ব্যাস। পাগল গান ধরলে। মুড়ি বেগনি ফুলুরির সঙ্গে চলতে লাগলো মত। বনোয়ারি হঠাৎ পাগলকে ডেকে দেখালে, দেখ শালো জাত দেখায়, শালোর কারণ দেখ। সকলেই দেখলে পরম ডোমেদের আসরের মাঝখানে গিয়ে বসেছে, মদও খাচ্ছে। পাগল বললে, ছাড়ান দাও। ছাড়ান দেব কেনে? এ তো পরমের ডোমে জাত দেয়া হলো নিশ্চয়। সকলেই এক বাক্যে সাই দিলে। শুধু পাগল বললে, ও হে, হতে জাত যায় না। জাত যার যায় তার যায়, এমনিতেই যায়। যার যায় না তার যায় না। জাত না দিলে লাই কে? তার নাম কি, ঘর কোথা? বনোয়ারি অবাক হয়ে গেল। পাগল বললে, 1,00,000 টাকার এক কথা বলেছে করালি। ঠিক বলেছে। সেদিন থেকে আমি ভেবে দেখলাম, সার কথা বলেছে ছোকরা। করালি? করালি বলেছে? হ্যাঁ, সেদিলে বললাম তো তোমার কথা, তুমি বলেছে সুধাস করালিকে। তা করালিকে বললাম, করালি জাত আমি না দিলে লাইকে? তার ঘর কোথা? তাছাড়া একটি কথা বললে, ভীষণ কথা বললে, ছোঁয়া খেলে জাত যায় না,
যার যায় এঁঠো খেলে, যার যায় আমার যায় না। আমি কারোর এঁঠো খাই না, কাহারেরা সদ্গোপদের এঁঠো কুড়িয়ে স্বর্গে যায়। সকলে স্তম্ভিত হয়ে গেল। বর্ণালী মাটির দিকে একদৃষ্টে চেয়ে রইল। শুধু পানা বললে, হ্যাঁ, আমি কিছু বলবো না বাবা, সবেই দোষ আমার হয়, বুঝেছ? বনোয়ারি তার হাতখানা ধরে ঠেলে সরিয়ে দিয়ে বললে, তু ব্যাটার ওই সরিঙ্গে মুখ দেখলে আমার সর্বাঙ্গ জ্বলে যায়। সরে যা, সামু থেকে তুই সরে যা। রতন বললে, ওট ওট ওট, ঘর চল, আর লয়। বনোয়ারি বললে, এক গোলা গোটা লে মেয়ে ছেলে, এক গোলা লইলে হবে না। পাড়ার জন্য মদ নিতে হবে, তারা মদ খেলে আমোদ করলে পাড়ার লোকে খাবে না, এ কি হয়? পাড়ার জন্য মদ নেওয়ার নিয়ম বরাবর আছে। পরম সোদালে, উঠলে নাকি? গম্ভীরভাবে বনোয়ারি বললে, হ্যাঁ। পরম বললে, তার দলকেও ওঠ, আমাদের ওঠ। চন্দনপুর আর বাঁশবাতির মধ্যে মস্ত একটা মাঠ, ক্রোশখানেক লম্বা, পোয়া তিনেক গিয়ে প্রথম পড়বে বা হাতের দিকে জাঙ্গল গ্রাম, তারপর বাঁশবাতি। রাস্তার মাঝামাঝি এসে পরম ডাকলে, বনোয়ারি। বনোয়ারি আগে চলছিল, সাড়া দিলে, কে কে ডাকলি? আমি পরম। হ্যাঁ, তোর সাথে একটা কথা আছে। আমার সাথে? কি? বলি, দাঁড়া। পরম দুদলকে বললে, চ তোরাই গিয়ে চ, আমরা কথা বলতে বলতে যাই, একটা গোপন কথা আছে আমাদের। পাগল সকলকে ডেকে নিয়ে গেল চ। সঙ্গে সঙ্গে সে গান করে দিলে, গোপনে মনের কথা বলতে দেগো আধার গাছতলায়, ও হাই ঠান্ডা শীতল সাঁঝবেলায়। খপ করে বনোয়ারির হাত চেপে ধরলে পরম। স্থির দৃষ্টিতে সে চেয়ে রইল বনোয়ারির মুখের দিকে। বনোয়ারি বুঝে নিলে। সে সঙ্গে সঙ্গে নিঃশ্বাস নিয়ে ছাতিটা ফুরিয়ে দাঁড়ালো। বললে, মার করবি, অর্থাৎ মারামারি করবি? পরম বললে, করালিকে কি বলেছিস? আমি ডাকাত, আমি দাগি? বনোয়ারি হেসেই বললে, লস তুই ওই সব, তুই নিজেই বল কেনে। এবার পরম দাঁতে দাঁত ঘষে বললে, শালো সদনক, আমাদের পাড়ায় বটতলায় তোমার কিসের ভোজন? পরমে লজ্জা নাই, ল্যাংটোর আর বাটপাড়ায় ভয় কিসের? সে সর্বাঙ্গে কাদা মেখে থাকে, ওপর মুখে থুতু ছুঁড়ে সে নিজের গায়েই মাখে। এ জ্ঞান তার থাকবে কি করে? নিজের ঘরের মেয়ের কেলেঙ্কারি নিয়ে ঝগড়া করা, তার ওপর থেকে থুতু ছোড়া তো একই কথা। জ্ঞানও নাই, ঘেন্নাও নাই। যার ঘেন্না নাই তার লজ্জাও নাই, কিন্তু বনোয়ারির লজ্জা আছে। কেলেঙ্কারিকে ভয় করতেই হয় তার। গোটা কাহার পাড়ার মাতব্বর সে। আগেকার কাল ছিল আলাদা, এ কাল আলাদা। আর এ কালের এই হালচাল বনোয়ারির বাপ বেটা দুই পুরুষে প্রতিষ্ঠা করেছে। কাহার পাড়ায় মেয়েদের পানে তাকিও না, মানে না সবাই, তবুও অনেক হাল ফিরেছে। সুতরাং নেশার মধ্যেও বনোয়ারির মাথা ঠিক রেখে বললে, হাত ছাড় পরম, ওসব মিছে কথা, বাজে কথা। ও শালো, পানা আমাকে বলেছে, সে নিজের চোখে দেখেছে তোমার কীর্তি। চাপা গলায় আকণ্ঠভাবেই বলে গেল পরম। একবার বাঁধল না মুখে। বনোয়ারি চুপ করে রইল। না, উত্তর দেবে না সে। পাপ তার বটে, তবু উত্তর তার কাছে আছে। সে উত্তর দিতে গেলে কালু শশীকে দোষ দিতে হয়। পরমের অবহেলার জন্যই সেই বনোয়ারিকে টেনেছে পাপের পথে। বনোয়ারি তাকে ডাকে নাই, কিন্তু সে কথা সে বলবে না, বলতে পারবে না। পরম হঠাৎ তার গালে ঠাস করে এক চর বসিয়ে দিলে। বললে, কি শালো, চুপ করে আছো যে, ধাম্মিক মাতব্বর? আর আত্মসংবরণ করা সম্ভব হলো না বনোয়ারির পক্ষে। সে হুঙ্কার দিলে, পরম। মত্ত পরম দু হাতে শালকে অনুসন্ধান করে বললে, লাঠি, আমার লাঠি। মনের উত্তেজনায় পরম লাঠি ফেলে দিয়ে দুহাতে বনোয়ারির হাত চেপে ধরেছিল, খেয়াল নাই। মুহূর্তে বনোয়ারি পরমের ঘাড়ে লাফিয়ে পড়ল। তার হাতে লাঠি নাই। পরম লাঠি ফেলে মানুষ খেকো বাঘ। লাঠি পরমকে আর কুড়িয়ে নিতে দেবে না সে। এবার আরম্ভ হলো যুদ্ধ। নিঃশেষে সেই নির্জন প্রান্তরের মধ্যে তারা দুজনে বন্য পশুর মতো পরস্পরকে আক্রমণ করলে। জড়াজড়ি করে দুজনে এই অঞ্চলের পাষাণের মতো মাটির উপর পড়ে গড়াতে লাগলো। কখনো এই ওর উপরে,
তো কখনো ওর উপরে। পরম ডাকাত, পরম খুনে সে উপরে উঠে নিষ্ঠুর নৃশংসভাবে বনোয়ারিকে আঘাত করবার চেষ্টা করছিল। কোষকেন্দ্রের ঘরের ছেলে বনোয়ারি, গায়ের শক্তিও বেশি। সে তাকে প্রতিহত করলে, কিন্তু মারাত্মক আঘাত করতে চাইল না। না, তা সে করবে না। হাঁসুলিবাকের উপকথার রাত্রে দাতালে দাতালে লড়াই হয়, গাছের মাথায় হনুমানের দলে বীরে বীরে যুদ্ধ হয়। সুচাঁদ বলে হাঁসুলিবাকে মাঝে মাঝে মরদে মরদেও খুনোখুনি অক্তগঙ্গা হতো সেকালে। কাহার পাড়ায় মরদে মরদে সে খুনোখুনি এখন নাই, সেকালে হামেশাই হতো। দুই দানদে অর্থাৎ দানবে যেন যুদ্ধ লাগত, দুই বুনো দাতালে আততির মতো লড়াই। একালে সে লড়াই লজ্জার কথা, কিন্তু উপায় কি? পরম আক্রমণ করলে ঠেকাতেই হবে। ঠেকাতে গিয়ে মার খেয়ে রাগও জমেছে। এইবার সেও মারবে, হুঁশিয়ার পরম। আবার সে নিজেকে সামলে তাকালে রাস্তার দিকে। পরম এবং বনোয়ারির সঙ্গীরা তাদের পেছনে ফেলে নিশ্চিন্ত হয়ে এগিয়ে গিয়েছে। বনোয়ারির ইচ্ছে হলো ওদের চিৎকার করে ডাকে, কিন্তু না, সে বড় লজ্জার কথা। সে হলো হার মানা সামিল। সে প্রাণপণ শক্তিতে উঠে দাঁড়াবার চেষ্টা করলে প্রাণপণে টেনে পরমকে নিয়ে উঠে দাঁড়ালো, এবং সঙ্গে সঙ্গে এই সুযোগে তাকে আছড় মেরে মাটিতে ফেললে। এই আছড়েই পরম প্রায় অসাড় হয়ে পড়ল। বনোয়ারিও খুব শক্তি অবশিষ্ট ছিল না, তবু সে চেপে বসলো পরমের বুকে। মারলে আরও কয়েকটা নিষ্ঠুর কিল, তারপর ছেড়ে দিলে। সে পাশে বসে হাঁপাতে লাগলো, সর্বাঙ্গ যেন থেতলে গিয়েছে। অনেকক্ষণ পর কোনো রকম সামলে গিয়ে সে উঠে দাঁড়ালো। পরমও তখন উঠে বসেছে। বনোয়ারির হাতে তার হাত টেনে বললে, উঠতে পারবি? পরম গর্জন করে উঠল, ছাড়। বনোয়ারি তাকে ছেড়ে দিয়ে চলতে লাগলো, টলতে টলতে। পরম কয়েকবার উঠবার চেষ্টা করেও শুয়ে পড়ল মাঠের ওপরই। গ্রামে তখন মদ নিয়ে আনন্দ চলছে, তার সঙ্গে নানা উপাদেয় খাদ্য। বনোয়ারি গ্রামের প্রান্তে থমকে দাঁড়ালো। কি ভেবে গ্রামে না ঢুকে পাশের পুরনো কালের ঘন গাছপালার অন্ধকারের মধ্যে দিয়ে উঠে দাঁড়ালো আট পৌড়ে পাড়ায়। আজ যেন কালো বউ শতগুণে লোভনীয় হয়ে তাকে আকর্ষণ করছে। শরীরের মধ্যে যেন এখনো রক্ত গরম আগুন হয়ে রয়েছে। মনে হচ্ছে আজই এক্ষুনি কালো বউকে নিয়ে সে চলে যায় নিজের ঘরে। কোনো পাপ হবে না, বরং নিজেই সে পাপ হওয়ার পথে কাঁটা দিয়েছে। সে কম্পিত হাতে গোটা কয়েক ছোট ঢেলা তুলে পরমের উঠান লক্ষ্য করে ছুড়ল। টুপ টুপ টুপ। সুচতুর মেয়ে কালো শশী ঠিক বুঝতে পেরেছে। আবছন্ধকারে সাদা মূর্তি উঠানে এসে দাঁড়ালো। সে এবার মৃদু গলা ঝাড়ার শব্দ করলে। চতুরা কালো বউয়ের কান এদিক দিয়ে বেহালার তারের মতো খুট করে তারে সারা জাগে। চকিত দৃষ্টি এনে বনোয়ারিকে দেখিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। মুখ ভরে হেসে বললে, তুমি ঠিক বুঝেছি আমি সেই বটে। হ্যাঁ, কিন্তু এ কি, হাঁপাচ্ছ কেন? পরমের সাথে হয়ে গেল এক হাত। গায়ে হাত দিয়ে চমকে উঠল কালো বউ। এ কি রক্ত? হ্যাঁ, সি পড়ে আছে মাঠে। কালো বউ বিন্দুমাত্র ব্যস্ত কি উৎকণ্ঠিত হলো না। সে কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে। তারপর বলল, দাঁড়াও, অক্ত উক্ত ধুয়ে ফেলো আগে, ঘটির জলে যাবে না। আসলে বনোয়ারি, অক্ত ধুলো, চান করতে হবে। বনোয়ারি হাত ধরে সে চললে। চল তবে নদীতে, কাঁচের পাড়া জল ধুয়ে মুছে চান করবা। চল। বনোয়ারি খুশি হয়ে উঠল। আজ কালো বউকে সবচেয়ে বেশি মনোরমা মনে হচ্ছে। মনে হচ্ছে কালো বউ ধুয়ে মুছে দিলে সকল ক্ষত এবং আঘাতের যন্ত্রণা জুড়িয়ে যাবে। কালো বউয়ের কাঁধে হাত রেখে সে বললে, চল। পাড়া আনন্দে তখন মাতোয়ারা, ঢোল বাজছে, মদে খাবারে মেতে উঠেছে সকলে। আট পৌড়ে পাড়াতেও চলছে। বনোয়ারি টলতে টলতে কালো বউকে নিয়ে কোপাইয়ের গর্ভে এসে নামল। আকাশে সবে চাঁদ উঠেছে। এক পাশে খাওয়া লাল বরণ মস্ত চাঁদ। হাঁসলি বাঁকের ওপারে গাছের মাথায় মাথায় আকাশ ফর্সা হয়ে উঠেছে। গাছের ডালগুলির পাতায় চিকচিক করে নাচছে উঠতি চাঁদের লালচে আলোর ছটা। আলো নাচছে না, পাতাগুলি নাচছে বাতাসে, কিন্তু মনে হচ্ছে চাঁদের আলোই নিচে খেলে বেড়াচ্ছে উড়ন্ত প্রজাপতির হিলহিলে পাখনার মতো। বনোয়ারি কোপাইয়ের জলে গলা ডুবিয়ে বসল। জল পেয়ে ক্ষতগুলো জ্বলছে, কিন্তু তবু মনে হচ্ছে শরীর চুলিয়ে গেল। কালো বউ বসেছে নদীর বালিতে পা ছড়িয়ে। দেখতে দেখতে চাঁদের আলো দুধবরণ হয়ে গাছপালা বাষ্পন ঝলমল করে তুলে নদীর বুকে নামল।
কোপায়ের জলে গলানো রূপোচ্ছটা জেগে উঠল। কোপায়ের তত্তরের স্রোতের মধ্যে চাঁদ যেন ভেঙে জড়িয়ে পড়েছে, যেন খিলখিল করে হেসে ঢলে গড়িয়ে পড়ছে। ওই ছটায় কালো বউকে বড় সুন্দর লাগছে। তার উপর মনে ধরেছে রং। সে রঙের ছটাও গিয়ে পড়েছে কালো শশীর মুখে। বনোয়ারি বললে মিহিসুরে, এক পদ গায়েন কর কেনে? হাসলে কালো বউ। কালো বউয়ের দাঁতগুলো ঝিকমিক করে উঠল। সে বললে, গায়েন? হ্যাঁ, বেশ অঙের গায়েন। আজ যে দেখি নেশা খুব। হাসলে বনোয়ারি। কালো বউ গান ধরলে। হাসলি বাকের উপকথার গান। সে যে রচনা করেছে কে, কেউ তা জানে না। কালো বউ গাইলে, আমার মনের অঙের ছটা তোমায় ছিটে দিলে না, পদ্মপাতায় কাঁদিলাম হে, সে জল পাতা নিলে না, টলমল টলমল হাই ভুতু হে, মনে পড়ে গেল হাই ও হাই, চোখের জলের মুক্ত ছটা মাটির বুকে ঝলে না। হঠাৎ কোপায়ের পাড়ের উত্তর পাড়ে দুটো টিটে অর্থাৎ টিটিপ পাখি চিৎকার করে উঠল। মাথার উপরে তাল গাছটা থেকে একটা পাঁচা কর্কশ করে উড়ে পাখা ঝটপট করে উঠল। কালো বউ চমকে উঠল, বললে, মা গো, মর্মর মুখ পড়ারা। বলতে বলতে সে পেছন ফিরে দেখতে চাইলে ওই অশুভক্ষণের পাখিটিকে। সে ফিরে তাকাতে সে ভয়ার্থ কণ্ঠে অস্ফুট আর্তনাদ করে উঠল। ও কে? চাঁদের আলোয় স্পষ্ট দেখে যাচ্ছে পাড়ের উপর দাঁড়িয়ে আছে পরম। চোখ জ্বলছে সাপতের মতো। অন্ধকারে পরমের হাসা চোখ বুনো বিড়ালের মতো জলে, কিন্তু এমন জ্বলতে কেউ কখনো আগে দেখেনি। সে টলছে। মুহূর্তে কালো শশী উঠে দাঁড়ালো। বনোয়ারিকে ডাকলে, কিন্তু কই বনোয়ারি, কই? সমস্ত কোপায়ের জলস্রোতরা চাঁদের আলোয় চিকচিক করছে, কিন্তু বনোয়ারি কই? ওদিকে পাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়ল পরম। কালো বউ! পরমকে জানে, তারই মুখে গল্প শুনেছে মানুষের গলায় পা দিয়ে কেমন করে অনায়াসে মানুষকে মারা যায় এবং কতক্ষণে সে মরেছে। কালো বউ শিউরে উঠল। তারপরে সে ছুটল কোপায়ের গর্ভে গর্ভে বালির উপর দিয়ে। পরমও ছুটল তার পেছনে। গোঙাচ্ছে পরম। জলের তলে তলে বেশ কিছুটা দূরে ভেসে গিয়ে মাথা তুললে বনোয়ারি। জলে ডুবে নদীর স্রোতে সে ভেসে চলেছিল। মাথা তুলে সে ব্যাপারটা দেখে চমকে উঠল। ওপরের দিকে অর্থাৎ স্রোতের উল্টো দিকে ছুটছে কালো বউ, পেছনে টলতে টলতে ছুটছে পরম। সে এবার জল থেকে উঠল তাড়াতাড়ি, ছুটতে চেষ্টা করলো, কিন্তু সেও টলছে। তার উপর বালি। ওই কালো বউ ছুটছে, ওই ওই পরম। সর্বনাশ! সামনে যে সাহেবডুঙ্গির ডহ। কেউ বলে যখের দহ, কাহারপাড়ার লোক বলে কত্তার দাহ। কত্তা ওই দাহে চান করেন, খালারুদ্র ওই দহে জল সায়ানে আছেন। কাহারেরা বছরে 4 বার নামে এইখানে। গাজনে কালারুদ্রের শিলারূপকে তুলে নিয়ে যায়, আবার জলসায়নে রেখে আসে। আর ওখানে থাকে কালারুদ্রের বেটি মা মনসার বাড়ি। একবার নেমে সেই বাড়ি যায় যে, একবার নেমে সেই বাড়ি ডুবিয়ে দেয়। এছাড়া কেউ ওদিকে ঘেঁষে না। ওখানে পাহারা দেয় আদ্যিকালের এক বুড়া কুম্ভীর। মধ্যে মধ্যে বেড়াতে এদিকে এদিকে যায় বটে, কিন্তু দহের বিঘ্ন হলে নিশ্চয়ই সে কোপায়ের জল কেটে তীরের মতো ছুটে আসবে। রক্ষা করো হে বাবা ঠাকুর, রক্ষা করো। ওই দহের কিনারা ধরে উঠেছে কালো শশী। উঠতে পারলে না নিশ্চিন্ত। শিমুল বৃক্ষটি পার হলেই কোপায়ের জঙ্গল। জঙ্গলে ঢুকলে কালো শশীকে খুঁজে বার করা পরমের সাধ্যে কুলোবে না। কালো শশী শিমাল বৃক্ষটি শিকড় করে উঠে যাচ্ছে বুনো বিড়ালির মতো। দহের মাটি খুলে শিমুল বৃক্ষের শিকড় নিয়ে আছে, ঝুলে আছে, তাই ধরে আছে, তাতেই পা দিয়ে উঠছে। বা বাবা বা রে কালো শশী! হঠাৎ কালো বউয়ের ভয়ার্ত চিৎকারে কোপায় স্তম্ভ গর্ভভূমি যেন বুকের ওপর খুনির চকমারি দেখে উঠল। ওটা কি? শিকড়ের তলা থেকে আকাশের বিদ্যুতের মতো এঁকে বেঁকে মাথা তুলে দাঁড়ালো। ওটা কি? চাঁদের আলোয় ঝকমক করছে কোপায়ের জল বালি। তীরে জঙ্গলের কোল পর্যন্ত ঘাস নড়ছে দেখা যাচ্ছে। বালির মধ্যে চিকমিক করছে বালুর কণা দেখা যাচ্ছে, কিন্তু কালো বউকে দেখা যাচ্ছে না কেন? সে কই? কালো বউ কোথায় গেল? বনোয়ারি চারিদিকে চেয়ে দেখে চাপা চিৎকার ডাকলে, কালো শশী! খিলখিল করে হেসে উঠল পরম। পরম দহের কিনারা ধরে ফিরে এসে কোপায়ের জলে নামছে। কই কালো বউ? হে কি হলো? শুধু দহের জলটা নড়ছে দুলছে। সে ছুটে গেল দহের দিকে। দুলছে জল ঢেউয়ে ঢেউয়ে।
বিদ্যুতের আঁকাবাঁকা যেন শিমুল বৃক্ষের তলা থেকে বেরিয়ে কালো বইয়ের বুকের উপর মাথার উপর দুলে উঠেছিল। সেটা এখন মুখ খাড়া হয়ে দাঁড়িয়ে ঝুলছে। সেও দেখেছে দহের জল ঢেউয়ে ঢেউয়ে তুলছে। বনরি সব হয়ে থমকে দাঁড়িয়ে গেল। তারপর করজোরে প্রণাম করে পিছু হটতে লাগলো। সাদা কুকড়ে একটা। পিছন থেকে পরম আবার হেসে উঠল। বনরি ফিরল। বোঝাপড়া শেষ হয়ে যাক। পরম কোপায়ের অতীরে দাঁড়িয়ে আছে। বনোয়ারির কঠিন স্বরে ডাকল, পরম। পরম উত্তর দিলে না। তার আক্রোশ মিটে গিয়েছে। সে পালাচ্ছে। বনোয়ারি বললে, মরধ্বস্ত ফিরে আয়। পরম দাঁত মেলে হাসল। তারপর মিশে গেল কোপায়ের ওপারে তীরের জঙ্গলের মধ্যে। বনোয়ারি কিন্তু কর্তার দহে নামতে সাহস হলো না। বনোয়ারি থরথর করে কাঁপতে লাগল। কর্তা বাবার ক্রোধ কি তার উপরেও পড়ল? কালো বউকে জলের তলা থেকে কেউ কি করে টেনে নিলে? মাথার উপর বুকের উপর কালোদণ্ড তুলে দাঁড়িয়ে উঠল কে? বাবার বাহন। বাবার বাহন। সে চোখে অন্ধকার দেখলে হয়তো পড়েও যেত, কিন্তু তাকে কে পেছন থেকে ধরে ফেলল। ধরেছে পাগল। সে ডাকলে, বনোয়ারি, বনোয়ারি, এই বনোয়ারি। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকের উপকথা উপন্যাসের 18 নম্বর পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা এই উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।